আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য হৃদয়ের মানুষ গল্পের পার্ট 4। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দিই। আর গাইস, আজকে 2 দিন একটু ব্যস্ততা থাকার কারণে গল্প দিতে পারি নাই, আর এর মাধ্যমে আপনাদের জন্য আরো একটা অসাধারণ গল্প লিখে শেষ। এই গল্পগুলো শেষ হলে খুব তাড়াতাড়ি ওই গল্পটা নিয়ে আসবো। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন শুরু করা যাক। যখন থেকে বুঝি তখন থেকে মানুষের মুখে মুখে অথবা নাটক সিনেমায় একটা কথাই শুনে এসেছি, বাসর রাত অনেক পবিত্র একটা রাত। এই রাত প্রতিটা মানুষের জীবনে একবারই আসে। এই রাতে দুজন মানুষ প্রথমবারের মতো ভালোবাসা বিনিময় করে, একজন আরেকজনকে জীবনের সব না বলা গল্পগুলো বলে। তবে আমার বাসর রাতটা এতটা মধুর হয়নি যতটা এই যাবৎকালে মানুষের মুখে মুখে শুনে এসেছি। অবশ্য আগে থেকেই জানতাম এমন কিছুই হবে আমার সাথে, তাই এটা নিয়ে খুব একটা চিন্তা নেই আমার। বিবাহিত জীবন বাহির থেকে সুখের দেখা গেল, ভিতর থেকে যে সুখী না সেটা আমি খুব ভালো করেই জানি। সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। বাইরে বের হতেই দেখলাম মায়ের সাথে রোদেলা গল্প করছে। আমি ভেবেছিলাম আমার মতো হয়তো বাবা মায়ের সাথে রোদেলা ভালোভাবে কথা বলবে না, কিন্তু যখন নিজে চোখে দেখলাম মার সাথে মেয়েটা খুব খুশি মনে কথা বলছে, তখন নিজের ধারণাটাকে আজগুবি মনে হলো। হোক না এটা অভিনয়, তবু আমি অনেক খুশি। মেয়েটা আমার মাকে খুশি করার জন্য অভিনয় করুক কিংবা সত্যি মন থেকে কথা বলুক, এতে আমার কিছু যায় আসে না। সে আমার মায়ের সাথে কথা বলছে, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। মেয়েদের জীবনটা কতই অদ্ভুত। সারা জীবন যে বাড়িটাকে আপন মনে করে বেড়ে উঠে, একসময় ওই বাড়িটাকে ছেড়ে চলে যেতে হয় নতুন ঠিকানায়। নতুন ঠিকানায় নতুন নতুন সব মানুষের সাথে মিলিয়ে সবকিছু মানিয়ে নিতে হয়। একসময় নিজের বাবার বাড়িটাকে ভুলে গিয়ে নিজের স্বামীর বাড়িকে নিজের স্থায়ী ঠিকানা মনে করতে থাকে। আমি শুধু রোদেলার মেয়েটার কথা ভাবছি। এখন প্রায় বিকেল। শহর এলাকায় বউকে দেখার জন্য মানুষ কেমন করে জানি না, তবে গ্রাম অঞ্চলে মনে হয় গ্রামের সহজ সরল মানুষগুলো একটু বেশিই করে। সেই সকাল থেকে রোদেলাকে দেখার জন্য কোথায় কোথায় থেকে মানুষ আসছে, এখনোই আসছে। আমি সবচাইতে বেশি অবাক হচ্ছি রোদেলাকে দেখে। সে এসবে বিরক্ত হচ্ছে না, বরং সবার সাথে খুব হাসি খুশি ভাবে কথা বলছে। আমি নিশ্চিত রোদেলার জায়গায় আমি থাকলে অনেক বিরক্ত হতাম। এই জন্য হয়তো মানুষ বলে মেয়ে হলে অনেক কিছু সহ্য করতে হয়। তারপর আমি রোদেলার কাছে গিয়ে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ। রোদেলা বলল, ধন্যবাদ কেন? কি এমন মহান কাজ করলাম যে ধন্যবাদ দিলেন? মারুফ তখন বলল, এই যে এত কিছু খুব ভালোভাবে হ্যান্ডেল করলেন তার জন্য। রোদেলা বলল, সম্পর্কটা আমাদের মাঝেই থাকুক। শুধু আমরাই জানি এই বিয়েতে আমরা সুখী না, দুই পরিবারের মানুষগুলো অন্তত জানুক আমরা সুখী আছি। আপনার কথাগুলো রাতে আমি অনেক ভেবে দেখেছি। তবে আমি আপনার সাথে থাকবো না, কোনো একদিন চলে যাব। সেটা হোক 6 মাস পর, হোক 1 বছর, অথবা 5 বছর কিংবা 10 বছর পর। আমি আপনাকে ছেড়ে চলে যাব, এটাই সত্য। মারুফ বলল, সেই সুযোগটা আমি আপনাকে দেব না। আপনি আমার বিয়ে করা বউ। আপনি চাইলে কারোর সাথে চলে যেতে পারেন না। আপনার উপর জোর করে আমি কোনো অধিকার আদায় করব না, তবে আপনাকে আমার সাথেই থাকতে হবে। আমি বিয়েটা আমার জন্য করিনি। রোদেলা তখন বলল, তাহলে কার জন্য করেছেন শুনি? বাবা মায়ের জন্য? মারুফ তখন বলল, এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না, আপনি তো ঢাবিতে পড়েন। রোদেলা বলল, হ্যাঁ বলেছিলাম তো। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? মারুফ বলল, ভুলিনি, শুধু ক্লিয়ার হতে চাইলাম। রোদেলা তখন বলল, আপনার জন্য তো আমার পড়ালেখা হলো না, এই গ্রামে প্রচমর্ত হবে আমাকে। কত ইচ্ছে ছিল অনার্স শেষ করে নিজের পায়ে দাঁড়াবো, একটা চাকরি করে প্রথম বেতনের টাকা বাবা মাকে কিছু দেব, কিন্তু এখন মনে হয় মেয়ে হয়ে জন্ম নিয়ে এমন স্বপ্ন দেখাটা পাপ। মারুফ তখন বলল, আপনাকে কে বললো এই গ্রামে প্রচমর্ত হবে? আমি আপনাকে পড়ার সুযোগ করে দেব, আপনি আবার ঢাকায় যাবেন। তবে আমার একটা শর্ত আছে। রোদেলা বলল, কি শর্ত? আপনাকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, এটা বাদে যে কোনো শর্ত আমি মেনে নিব। মারুফ তখন বলল, আমাকে না বলে আপনি কারোর সাথে পালিয়ে যেতে পারবেন না। আপনি যদি আমাকে ছেড়ে চলে যেতে চান সেটা আমাকে বলতে হবে। রোদেলা তখন বলল, আমি পালাবো না, পালানোর আগে আপনাকে জানাবো, কথা দিলাম। মারুফ তখন বলল, আমি আমার পোস্টিং ঢাকায় নিয়েছি শুধু আপনার জন্য। আপনি যেন আপনার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারেন, কোনোদিন যেন বলতে না পারেন আমি আপনার স্বপ্নগুলো পূরণ করতে দেইনি। রোদেলা তখন বলল, আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে, তবে আমার কাছ থেকে প্লিজ কখনো স্বামীর মতো কিছু আশা করবেন না। মারুফ তখন বলল, অ্যাটলিস্ট বন্ধুর মতো ব্যবহার তো আশা করতে পারি? রোদেলা তখন বলল, হ্যাঁ তা পারেন। মারুফ তখন মনে মনে বলতে লাগলো, এটা আপনাকে কাছে পাওয়ার প্রথম ধাপ। আমার এমন সিদ্ধান্ত বাবা খুব সহজভাবে মেনে নিলেও মা কিছুটা মন খারাপ করলেন। তার কথা মতো আমার ঢাকাতে পোস্টিং নেওয়াটা মোটেও উচিত হয়নি। এখানে বাবা মায়ের সাথে থাকলেই তো পারতাম, কি দরকার ছিল ইট পাথরের শহরে যাওয়ার, যেখানে এক ছাদের নিচে থাকলেও কেউ কাউকে চেনে না, কেউ কারো বিপদে এগিয়ে আসে না, সবাই শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত। অথচ গ্রামের মানুষগুলো কতই আলাদা, সবাই সবাইকে চেনে, সবাই সবার বিপদে এগিয়ে আসে। মাকে যখন বললাম, আমি আমার জন্য ঢাকায় যাচ্ছি না মা, রোদেলার জন্য যাচ্ছি, মেয়েটার অনেক স্বপ্ন,
আমি যদি এখানে থাকি তাহলে কি আর তোমরা তাকে একা ঢাকাতে থাকতে দিবে? আর তোমরা দিলেও তো মানুষজন অনেক আজে বাজে কথা বলবে বিয়ের পর হাজব্যান্ডের সাথে না থেকে ঢাকায় গিয়েছে পড়তে। রোদেলার বাবা মাও এমনটা চায় না। তুমি কি চাও তোমার ছেলের জন্য কোনো মেয়ের স্বপ্ন পূরণ না হোক? জানি চাইবে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর আমাদের সাথে তোমরাও যাবে। বাবা মা আমাদের সাথে যাবে না সেটা আগে থেকে জানতাম আমি, কারণ তারা এই ভিটা মাটি ছাড়া কোথাও যাবে না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা এখানেই থাকতে চায়। তাই আমি তাদেরকে আর জোর করলাম না। তবে আমার চলে যাওয়াতে মা খুব একটা খুশি না। তবে যখন মাকে বললাম আমি প্রতি মাসে তোমাকে দেখার জন্য চলে আসব, তখন মায়ের মুখটা কিছুটা উজ্জ্বল হলো। কিছুক্ষণ পর আমি আর রোদেলা এত অপরিচিত একটা জায়গা ছেড়ে ঢাকা চলে যাব। শুনতে অবাস্তব লাগলেও আমি ঢাকা শহরটা খুব ভালোভাবে চিনি না। এর আগে আমি ঢাকাতে গেলেও খুব একটা ঘুরে দেখতে পারিনি, তাই শহরটা আমার কাছে অপরিচিত বলা যায়। তবে রোদেলার কাছে নতুন না, সে ঢাকাতে অনেক দিন ছিল। ট্রেনে যেতে চাইলেও রোদেলার বাবা আমাদের জন্য একটা প্রাইভেট কারের সাথে একটা ছোটোখাটো ট্রাকের ব্যবস্থা করে দিয়েছে, যেটা সরাসরি বাসার সামনে নিয়ে যাবে। যেহেতু অনেক মালপত্র নিতে হচ্ছে তাই এমন ব্যবস্থা করে দিয়েছে। অবশ্যই ভালো হয়েছে এটা করাতে। কিন্তু কিছুক্ষণ পর যখন দেখলাম নাফিজা আমাদের দিকে আসছে, তখন আমার কেন জানি ভালো লাগলো না। তার এই অসময়ে এখানে আসার কারণটা আমি বুঝলাম না। সে তো আবার কোনো ঝামেলা করতে আসেনি। দূর, কি ভাবছি আমি, তার সাথে আমার তেমন কিছু নেই যে সে ঝামেলা করতে পারবে। ঠিক তখনই রোদেলার বাবা বলল, নাফিজাকে তো চেনোই, আমার বোনের মেয়ে, ঢাকা মেডিকেলে পড়ে, ওরাও ঢাকাতে যাবে। তাই ভাবলাম একা একা যাওয়ার থেকে তোমাদের সাথেই যাক। আমি কিছুই বুঝলাম না, মনে হচ্ছে অনেকদিন পর কাছের কোনো মানুষকে দেখতে পেল সে। নাফিজাকে দেখে আমার মনে হলো আমার যাত্রাটা ভালো হবে না, পুরো রাস্তাটা আমাকে অস্বস্তিতে ভুগতে হবে। তবে রোদেলার জন্য নাফিজার এই সঙ্গটা যে ভালো হয়েছে সেটা তাদের দুজনের দিকে তাকালে বোঝা যাচ্ছে। আমার পেছনে আমার প্রাক্তন এবং আমার বর্তমান বসে আছে। হ্যাঁ, আমি ড্রাইভারের পাশে সিটে বসছি, আমার পেছনের সিটে বসেছে নাফিজা আর রোদেলা। তাদের কথাগুলো কেন জানি আমার খুব বিরক্ত লাগছে। কি এমন বলছে যা আমি শুনতে পাচ্ছি না? রোদেলা কি আমার নামে নাফিজার কাছে বদনাম করছে, কিংবা নাফিজা আমার নামে রোদেলাকে বদনাম করছে? এই দুইজন মানুষের কাছে তো আমি ভালো মানুষ না। এই দুইজন মানুষ আমাকে কেন জানি আপন ভাবতে পারে না, অথচ আমি দুইজনকে আপন ভাবতে চাই। নাফিজাকে একসময় কতই না ভালোবাসতাম, নিজের করে চাইতাম, কিন্তু সে আমাকে বোঝেনি, তাই তাকে আমার খাঁচা থেকে মুক্ত করে দিয়েছি। আর এখন যখন রোদেলাকে নিজের মনের খাঁচা বন্দি করতে চাইছি, তখন সে ডানা মেলে আকাশে উড়ে যেতে চাচ্ছে। এভাবে এগোতে এগোতে অনেকটাই অন্ধকার হয়ে যায়। দুটা মেয়ে নিয়ে এই অন্ধকার রাতে কাটানো হয়তো অনেক বেশি ঝামেলায় পড়বে। যদিও আমার বাসা টাঙ্গাইল, তবে অফিসের বিষয় হলো টাঙ্গাইলের মির্জাপুরে। আমার তেমন পরিচিত কেউ নেই যার বাসায় রাতটা কাটানো যাবে। এদিকে জ্যামের কারণে সকাল 10টার আগে গাড়ি এক চুলো নড়বে না। কুয়াশার কারণে কয়েকটা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট করেছে, যার কারণে পুরো রাস্তা জ্যাম লেগে গিয়েছে। যখন চিন্তা করেছিলাম আজকের রাতটা কিভাবে কোথায় কাটাবো, ঠিক তখনই রোদেলা বলল তার নাকি এখানে এক আত্মীয়ের বাড়ি আছে, তবে তাদের কারো ফোন নাম্বার নেই, শুধু জানে মির্জাপুরের হাঁটু ভাঙাতে বাড়ি। আমরা যেখানে আছি সেখান থেকে খুব বেশি দূরে না রোদেলার আত্মীয়র বাড়ি, তাই গাড়ি থেকে নেমে গেলাম সবাই। অনেক খোঁজার পর প্রায় রাত 11টার মতো সময় সেই কাঙ্ক্ষিত ঠিকানায় পেয়ে যাই। আমরা যে বাড়িতে এসেছি সে বাড়িতে খুব বেশি মানুষ নেই, দুজন বয়স্ক মানুষ ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। আমাদের অনেক আদর যত্ন করলো, আমাদের পেয়ে তারা অনেক খুশি হয়েছে, কারণ এত বড় বাড়ি সব সময় ফাঁকা থাকে। আমাদের পেয়ে হয়তো কিছুটা হলেও বাড়িটা পূর্ণতা পেয়েছে। রোদেলার বিয়ে হয়েছে যেহেতু তারা জানে, তাই রোদেলার কাছে যখন তারা জানতে চাইলো আমি তার স্বামী নাকি, তখন রোদেলা অনেকটা বিরক্ত হয়ে হ্যাঁ বলল। আর আমি রোদেলা এক রুমে থাকলেও নাফিজাকে থাকতে হলো আলাদা রুমে। রোদেলা হয়তো বলতে চেয়েছিল সে আমার সাথে ঘুমাবে না, নাফিজার সাথে ঘুমাবে, কিন্তু কোনো এক কারণে কথাটা বলতে পারেনি। কিন্তু যখন দেখলাম এক বিছানা এক কাঁথার নিচে ঘুমাতে হবে, তখন অনেক বড় বিপদে পড়ে গেলাম। যেহেতু এখন শীতের দিন, তাই কাঁথা ছাড়া ঘুমানো কখনোই সম্ভব না। আমি চুপচাপ কথা না বলে ল্যাপের নিচে গিয়ে শুয়ে পড়লাম। ঠিক তখনই রোদেলা বলে উঠলো, তো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি নেক্সট পার্ট চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, রেগুলার হব। কিছুদিন ব্যস্ততার কারণে গল্প দিতে পারিনি, তবে আর আপনাদেরকে ওয়েট করাবো না। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।